ভাই বাংলাদেশের মূলত টার্গেট থাকে পড়াশোনা না, আইসা একটা পিআর নিব, নাথিং এলস, এটাই মূলত টার্গেট থাকে। সো আপনার ফোকাস থাকবেন ফার্স্ট অফ অল পিআর রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করার জন্য। ঢাকার সাথে আপনি সিলেট, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী মানে এইখানে কম্পারিজন করতে পারেন না ভাই। সিটিতে জব বেশি, নো ডাউট, এই জন্য মেন ফোকাস হইতেছে আপনার যদি জবের দরকার হয় যে যাই বলুক ভাই, সিটির মানুষটা আসলে সব দিক দিয়ে বেটার আছে, থাকা, খাওয়া, জব সব দিক দিয়ে ভাই। কি বলেন আপনি? নো ডাউট তারা চেক করে হচ্ছে ইংলিশ স্কিলটা, বুঝতে পারছেন? আর সম্পূর্ণ হচ্ছে ইংলিশ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, নট ইউর নলেজ অ্যাবাউট ইংলিশ, ঠিক আছে? তো স্কিলটা আপনি বাড়াইতে হবে। তো আমরা কী করি, আমাদের দেশে সবাই মূলত হচ্ছে সাফার করে হচ্ছে রিডিংয়ে এবং রাইটিংয়ে। এই জন্য আমরা কী করি, রিডিংয়ে জোর দিই, রাইটিংয়ে জোর দিই, কিন্তু সবচেয়ে ইজিলি আপনি মার্কস তুলতে পারবেন স্পিকিং এবং লিসনিং দিয়ে। সো ফান্ডিং কত দেখেছেন আপনি, শো করছেন কত? ফান্ডিং আমি তো ক্যানাডার জন্য রেডি করছিলাম, তো ওইটা চাইনা নষ্ট করতে আমি 75 লাখ দেখাইছিলাম। সেফ জোন, বুঝতে পারছেন? 60 to 70 বর্তমানে এটা উঠানামা করে চলে যায় ওই সাইডে। হ্যাঁ 70-র মতো দেখাইছেন। দেন এফডিআর ছিল হচ্ছে 50 লাখ, আর 25 লাখ ছিল হচ্ছে সেভিং এ, টোটাল 75 লাখ। আর এমনিতে একটা কারেন্ট অ্যাকাউন্ট ছিল। ওয়েট হ্যাঁ, আর কারেন্ট অ্যাকাউন্টে মূলত ট্রানজ্যাকশন ছিল, ধরেন 3-4 মাসের ট্রানজ্যাকশন ছিল, এখানে প্রায় 16-17 লাখ টাকার মতো ট্রানজ্যাকশন ছিল কারেন্ট আর কি। হ্যাঁ, ওইটা জাস্ট করছি, মানে 1 লাখ টাকা তুলছি, তুইলে আবার পরের সপ্তাহে 50,000 করে রাখছি, রেখে আবার তুলছি, এরকম করছে। ওই 1 লাখ টাকারে করছে। মানে আমি কারেন্ট অ্যাকাউন্ট 4-5টা দেখেছি। আব্বা তো বিজনেস করে, তো যাই হোক। মানে আর এসওপিটা কেমনি কি করছেন? পোলাপান তো এসওপি মানুষের দিয়া লেখে, আপনি কি করছেন? এসওপি, হ্যাঁ এসওপি কেউ লেখা দিছে না নিজে ট্রাই করছেন? এসওপি আমি প্রথমে একজনকে দিয়ে লেখাইছি, হ্যাঁ, লেখানোর পর নিজে আবার ওইটারে রিভাইজ করে মডিফাই করছি, মডিফাই করে আমার যে জিনিসগুলো আছে ওগুলা তুলে ধরছি। আচ্ছা, মূলত এসওপিটা কিভাবে, মানে কিভাবে লিখলে আপনার মধ্যে বেটার, মানে কোন জিনিস? এসওপিতে হচ্ছে মূলত সব কিছুই ফোকাস করতে হয়। তোমার লাইক প্রথমত তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তারপর তোমার ফাইন্যান্সিয়াল জিনিসগুলা কথা বলতে হয়। আচ্ছা, তারপর তুমি এই সাবজেক্টে আসতেছো, এই সাবজেক্টে কেন চুজ করছো, এই ইউনিভার্সিটি কেন চুজ করছো, তারপর হচ্ছে তোমার ফিউচার পার্সপেক্টিভ কি, ভবিষ্যতে তুমি কী করবা না করবা, এই সব কিছু মিলে আর তো এইগুলা মিলে তুমি এসওপিটা লিখতে হবে। লাগবে না, চলো গাড়ি। হ্যাঁ, পরে এই বুঝতে পারছেন। এরপরে যাদের কোশ্চেন থাকে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্স কইরেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, আর ভাই বর্তমানে তো ধরেন ভিসা দিচ্ছে, প্রচুর ভিসা দিচ্ছে। এখন মানে আমাকে অনেকে বলছে যে ভাই মেলবোর্ন আর সিডনিতে গেলে পিআর পাবি না, তাসমানিয়া, ডারউইন ওই সাইডে যাওয়ার জন্য। এখন আপনার মানে অপিনিয়নটা কি এখানে? আমি দেখেন, যদি আমাদের মূল টার্গেট থাকে কিন্তু পিআর, ভাই বাংলাদেশের মূলত টার্গেট থাকে পড়াশোনা না, আইসা একটা পিআর নিব, নাথিং এলস, এটাই মূলত টার্গেট থাকে। সো আপনার ফোকাস থাকবেন ফার্স্ট অফ অল পিআর রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করার জন্য। আদারওয়াইজ পড়াশোনা শেষে পাঠিয়ে দিবে বাংলাদেশে। সো আপনি একটু বলেন। মেলবোর্ন অ্যান্ড সিডনি, ওয়াই ইউ শুড চুজ মেলবোর্ন অ্যান্ড সিডনি? আমার কাছে মনে হয়েছে প্রথমত যে অন্যান্য সিটি দেখে মেলবোর্ন এবং সিডনিতে হচ্ছে কাজের সুযোগ অনেক বেশি ভাই, অনেক বেশি। হ্যাঁ, এরপরে এই জন্য আমি মেলবোর্ন অ্যান্ড সিডনি আমি চুজ করছি। হ্যাঁ, আর এই জন্য আমি মেলবোর্নও আসছি। আর পিআরের কথা বলতে গেলে আমি বলবো যে ইউ শুড চুজ দ্য সাবজেক্ট। হ্যাঁ, রিজন এইগুলো ম্যাটার না, ম্যাটার হচ্ছে সাবজেক্ট। তুমি যদি পিআর লিস্টের সাবজেক্ট চুজ করো তাহলে তুমি মেলবোর্নে থেকেও তুমি পিআর পাবা। ওকে, সিট হিয়ার প্লিজ। ওকে, হ্যাঁ, পরে তাহলে মেইন ফোকাস দিতে হবে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টে ফোকাস দিতে হবে। এজেন্সির কথায় শুধু চলে আসলে হবে না, হ্যাঁ, নিজেকে একটু রিসার্চ করতে হবে, তৈরি আসতে হবে। যেমন আমি যে সাবজেক্ট, এই সাবজেক্টে দেখছি কয়েকটা আছে, যেমন এডুকেশন ম্যানেজারিয়াল অথবা এডুকেশন অ্যাডভাইজার, এরকম কিছু হইতে পারলে আমার পিআর দিবে, এটা তাদের স্কিল শর্টেজে আছে। সো এই জন্য আমি চুজ করছি এই সাবজেক্টটা, মাস্টার্স অফ এডুকেশন।
তারপর এখান থেকেও আবার আমি সুইচ করতে পারবো, টিচিংয়ে সুইচ করতে পারবো। আমার কিছু ইয়ে আছে, সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো যদি আমি নেই, কোর্সগুলো যদি আমি নেই, তাইলে আমি টিচিংয়েও শিফট করতে পারবো। সো এই জন্য আমি এটা চুজ করছি। আর মেলবোর্ন আমি অনেককেই জিজ্ঞাসা করছি, অনেক সিনিয়র ভাইয়াকুদের জিজ্ঞেস করছি, ওনারা বলছেন যে তুমি যদি নিজের লিভিং এক্সপেন্স টিউশন ফি ম্যানেজ করতে হয় তাইলে ইউ শুড চুজ মেলবোর্ন অ্যান্ড সিডনি। ওকে, তো আমি এই জন্য মেলবোর্ন চুজ করছি। তো পিআর ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে এই দেশে আসলে কেউ তো বাইর হয়ে যায় না ভাই। এমন কেউ দেখাইতে পারবেন যে আসছে বাইর হয়ে চলে গেছে? যাদের অবস্থান আছে দেশে, যারা কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বিশাল আছে, এরা অবশ্যই চলে যায়। বাট যাদের অবস্থান দেশে নাই, এরা কেউ তো দেখি নাই এখনো পর্যন্ত, আমি কেউ দেখি নাই যে এরা দেশে আসছে আবার চলে গেছে। ভাই কিন্তু চরম কথা বলছে, চরম কথা বলছে। এটা হইতেছে এই দেশে আসছে, ব্যাক করছে কয়জন? হ্যাঁ, সবাই বলে পিআর ভাই, ঢুকাটাই টাফ। আসল কথা হচ্ছে এটা ঢুকাইটা টাফ। আর যেটা বলছে, সাপোজ হ্যাঁ আমি আপনাকে বলি, ঢাকার সাথে আপনি সিলেট, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, মানে এইখানে কম্পারিজন করতে পারেন না ভাই। সিটিতে জব বেশি, নো ডাউট। এই জন্য মেন ফোকাস হইতেছে আপনার যদি জবের দরকার হয়, যে যাই বলুক ভাই, সিটির মানুষটা আসলে সব দিক দিয়ে বেটার আছে, থাকা, খাওয়া, জব, সব দিক দিয়ে ভাই। কি বলেন আপনি? নো ডাউট। এখন ভাই ডারউইনে আমার বান্ধবী একটা থাকে, বললো ভাই রাত্রে কথা হইলো, রাত্রে ভয়ে থাকি, কি 2 পায়ের এগুলোরে কি বলে, ক্যাঙ্গারু, বাড়ির সামনে এসে বসে থাকে। কি একটা অবস্থা ভাই, বুঝতে পারছেন? আর এইখানে ওইগুলাতে তো মানুষ কম, অনেক কম মানুষ, আর এইখানে জবই নাই। হ্যাঁ, এই তো ভাই একটা কথা সবসময় মানুষের মাথায় রেখেন, মানুষ যেখানে আছে এখানে জবের ফ্যাসিলিটি বেশি, মানুষ যেখানে নাই সেখানে জবের ফ্যাসিলিটি নাই, আছে কম। বুঝতে পারছে? আসল কথা হচ্ছে এটা। কেন অনেকে বলছে এখানে প্রচুর মানুষ হয়ে গেছে, কিন্তু আমার মতে ভাইও বলতেছে মানুষ যেখানে বেশি সেখানে জবও বেশি। এরপরে আমরা কোথায় আছি? আমরা এসওপি কভার করলাম, ফান্ডিংটা কভার করলাম। এখন ভাই ফান্ডিং নিয়ে একটা বিষয় বলি, ফান্ডিং কিন্তু 3 মাস হইলেই এনাফ ম্যাচুরিটিটা। আর আমি যেহেতু ক্যানাডার জন্য করছিলাম, এই জন্য আমার প্রায় 8 থেকে 9 মাসের ম্যাচুরিটি ছিল। সো এইটা আপনি অ্যাপ্লাই করার পর আপনি ফান্ডিংও শুরু করতে পারেন। অ্যাপ্লাই করার পর ইউনিভার্সিটি অফার লেটার আনার আগে কন্ডিশনাল অফার লেটার আনার আগ পর্যন্ত আপনি ফান্ডিং না তুললেই চলবে, সমস্যা নেই। কন্ডিশনাল আনার পর আপনি তারপর ফান্ড খুলে 3 মাস ম্যাচুরিটি হয়ে যায়, তারপর আনকন্ডিশনাল অফার লেটার নিয়ে চলে আসে। ভাই ভিসা পাইলে কিন্তু ফান্ডের সাথে সাথে, মানে আমার মধ্যে বাংলাদেশ যে ফান্ডের কথা বলতেছি, হ্যাঁ ওইটা কিন্তু আপনার খরচ হবে না। জাস্ট ইউনিভার্সিটিকে দেওয়ার জন্য আপনার 15 থেকে 20 লাখ টাকা আপনার। এখন ভাই খরচটা নিয়ে কথা বলি, মেন যেটা আমাকে অনেকে বলছে যে ভাই অস্ট্রেলিয়াতে গেছিস, খরচ কত হয়েছে, খরচটা একটু নিয়ে কথা বল, যাতে আমাদের মোটামুটি কিছুটা হলেও হেল্প হয়। কারণ ভাই খরচ নিয়ে কথা বলে, খরচ আমার হিসাব গেলে অনেক বেশি হয়েছে। কারণ ওই যে বললাম যে আমি ফান্ডিংটা একটু বিশাল দেখেছিলাম ক্যানাডার জন্য, আর অনেক দিনের ফান্ডিং ছিল, রাখছিলাম অনেক দিন ব্যাংকে, তো এই জন্য ব্যাংকেই আমার কাছে 4-4 লাখ টাকা খেয়ে আনিছে। বুঝতে পারছেন? সো আমার হিসাব করলে চলবে না। আমি বলবো আপনি 3 মাসের ম্যাচুরিটি করে আপনি অ্যাপ্লাই করেন, এর বেশি আপনি করতে যান না। আর অস্ট্রেলিয়াতে সেভিংস না দেখাইলেও চলে, এফডিআর, শুধু এফডিআরও যদি ভালো ফান্ড দেখান তাইলেও হবে। আমি সেভিংস দেখাইছিলাম, এই জন্য সেভিংস থেকে আমার বেশি টাকা বেশি টাকা নিচ্ছে। এফডিআর থেকে তো আমি বেনিফিট পাইছি, কিন্তু সেভিংস থেকে আমি কোনো বেনিফিট পাই না, যা ছিল সব টাকাটা নিচ্ছে। সো এই হিসাব করলে লাইক হবে না। আমি বলবো যে মিনিমাম আপনি লাইক আসা পর্যন্ত 10 থেকে 15 লাখ 15 লাখ টাকার মতো বাজেট রাখতে পারেন। আরও 3 থেকে 4 লাখ টাকা আপনি বাজেট রাখবেন ভিসা হওয়ার পরের জন্য। কারণ হচ্ছে ভিসা হওয়ার পরে আপনি এখানে আইসা মিনিমাম আপনি 2 মাসের লিভিং এক্সপেন্স নিয়ে আসতে হবে, যেমন 3 থেকে 3,500 টাকা নিয়ে আসতে হবে, মানে অস্ট্রেলিয়ান ডলার নিয়ে আসতে হবে। তাইলে মোটামুটি আপনি ধরেন একটা সেফ জোনে থাকবেন। 18 থেকে 20 লাখ। হ্যাঁ, মূলত ধরেন আপনি 20-এর মতো, 20-21 এইরকম। আমার 22-এর মতো গেছে, আমি হিসাব করছি আমার 22-এর মতো গেছে। তারপরেও আপনি ইয়ে করেন, যদি অনেকেই বলে যে এজেন্সিতে গেলে বলবে যে 10 থেকে 12 লাখ টাকা হয়ে যাবে আপনার সব কিছু, বাট 10 থেকে 12 লাখ টাকা আসলে হয় না। 10 থেকে 12 লাখ টাকা চলেই যায় হচ্ছে টিউশন ফি, হেলথ ইন্স্যুরেন্স, এইগুলাতেই। তারপর ভিসা অ্যাপ্লিকেশন, এই সেই আরও অনেক কিছু ডকুমেন্টেশন, এইগুলোতেই চলে যায় 10 থেকে 12 লাখ টাকা, আরও একটু বেশি চলে যায়। তারপর তো আপনি বিমানের টিকিট আছে, তারপর আসবেন, তারপর শপিং করবেন,
তারপর এখানে আইসা টাকা কিছু নিয়ে আসবেন, সব কিছু মিলে আপনি ভাই আমি বলবো সবচেয়ে সেফ জোন হচ্ছে 20 লাখ টাকা আপনি বাজেট রাখেন, রাইখা তারপর আসেন। বর্তমান অবস্থায় আপনারা যদি 20 লাখ 20 লাখ রাখেন, 20 লাখ বাজেট রাখলে কোয়াইট এনাফ স্টাডি ইন অস্ট্রেলিয়া। ভবিষ্যতের কথা বলতেছি না, এটা বাড়তে পারে, কমবে তো আর না, এমন তো না 20 লাখ এখন খরচ হচ্ছে ফিউচারে 10 লাখ টাকা খরচ হবে, এমন না, এটা বাড়তে পারে। বাস্ট এইটা ধরে নেবেন যে ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্ট করতেছেন। আপনি কি দেশে থাকলে আপনি ব্যবসা ইনভেস্ট করতেন না? মনে করবেন যে ইনভেস্ট করতেছেন। আপনি একটা জব করতে হলেও অনেক ইনভেস্ট করতে হয়, যেগুলো ইলিগাল, যেমন ঘুষ দিতে হয়, করতে হয়। মনে করবেন এটা ইনভেস্ট করতেছেন, এই ইনভেস্টমেন্ট আপনি তুলে দিতে পারবেন ভাই। যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাইলে ইনভেস্টমেন্ট আপনি তুলে নিতে পারবেন। 20 লাখ টাকা কিছুই না, এই দেশের জন্য ইনকাম করে 20 লাখ টাকা কিছুই না। অনেকেই ইনকাম করতেছে, অনেকে মাসে $4-5 কামাইতেছে এখনও পর্যন্ত। এই খারাপ সিচুয়েশনেও $4-5 মান্থলি কামাইতেছে, বুঝতে পারতেছেন? এরা শুধুমাত্র টিউশন ফি না, টিউশন ফি, লিভিং এক্সপেন্স সব কিছু দিয়েও নিজে গাড়ি কিনতেছে, সব কিছু করতেছে, লাক্সারিয়াস লাইফ লিড করতেছে, আবার দেশেও টাকা বাড়াইতে সব কিছু করতেছে। সো এটা পসিবল। তবে প্রথম দিকে আইসা একটু কষ্ট করতে হয়, যেমন আমরা স্ট্রাগল করতেছি। স্ট্রাগল কি, এই তো জব টব খুঁজতেছি, জব পাওয়া গেলে কিন্তু আমাদেরও কিন্তু ইজি হবে। যদি ক্যাশ ইন হ্যান্ড একটা জব পাই, তাহলে ধরেন ক্যাশ ইন হ্যান্ডের এটা আমার তো ট্যাক্সের কাউন্ট হবে না। তো ক্যাশ ইন হ্যান্ডে যদি আমি লাইক মান্থলি 1000ও ধরেন উইকলি আমি যদি 400 কামাইতে পারি, ক্যাশ ইন হ্যান্ডে 400 যদি কামাইতে পারি, তাইলে আমার 4 সপ্তাহে 4 কত 16। আর আমি যদি উবার করি, তাহলে ধরেন আরও 400 করে যদি আমি কামাই, আরও 16, ধরেন আমি 3000 টাকা আমি কামাইলাম। 3000 টাকা কামাইলে আমার 1000 টাকা আমার লিভিং এক্সপেন্স হয়ে যাইতেছে, 2000 টাকা আমার থাকতেছে মান্থলি। তো 2000 টাকা থাকলে আমার টিউশন ফি হচ্ছে $12,000। তো $12,000 আমি কিন্তু ইজিলি আমি এটা কভার করতে পারতেছি। তারপর তো আছে ভ্যাকেশন, আছে ভ্যাকেশন 3 থেকে 4 মাস ভ্যাকেশনে তো আপনি ফুল টাইম কাজ করতেন, তখন আপনি দিনরাত কাজ করেন। সবাই কিন্তু ভ্যাকেশনটাই কাজে লাগায়, দিনরাত কাজ করে, দিনরাত কাজ কইরা তারা ইনকাম করে, তখন আপনি $5,000-6,000 মান্থলি কামায়, বুঝতে পারছেন? তো এইরকম করতে পারেন। তো এইটা ইনভেস্টমেন্ট ধরবেন যে 20 লাখ টাকা এত লাখ টাকা দিয়ে আসবো, এইটা ভাববেন না, ভাববেন যে ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্ট করতেছেন, এইটা একটা আউটকামস অবশ্যই আছে। তো মোটামুটি ভালো একটা জিনিস কভার করলাম। এখন কোন জিনিসটা কভার করা যায়, কি বাংলাদেশের সবচেয়ে পেরাতে পোলাপান যেটার মধ্যে খাইয়ে আছে বর্তমানে, সেটা হচ্ছে IELTS নাম্বার উঠাতে পারে না, PTE-তে নাম্বার উঠাতে পারে না, টোফেলে নাম্বার উঠাতে পারে না। তো আমরা IELTS PTE দিছি ভাই, ওইটা নিয়ে কিছু একটা কথা বলে, আপনার ব্যাকগ্রাউন্ডও ইংলিশ, কিভাবে এটা ভালো করবে। আমার মতে সবচেয়ে বড় প্রবলেম হয় কি, আমরা যেহেতু মানে আমাদের মাদার টাং বাংলা, আমাদের টার্গেট হয় কি আমরা 3 মাসের উঠে ফেলতে পারি। ভাই আমি এমনও লোক দেখছি মানে 7.5 8 পাওয়া যায় ধরেন 2-3 মাস পয়রা, এমনও মানুষ দেখছি 6 পায় না 2-3 বছর পয়রা। হ্যাঁ, এটা নিয়ে আপনি কি বলবেন? আমারটা আমি আরেকদিন শেয়ার করবো, আপনারটা আগে বলেন। আমি যেটা দেখছি, আমি কিন্তু মাত্র 15 দিনের প্রিপারেশন নিয়েছি। মাত্র 15 দিন রেজিস্ট্রেশন করার পর, রেজিস্ট্রেশন আগে করছি কইরা তারপর প্রিপারেশন নিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আমি যে জিনিসটা চলেন হাঁটি একটু। হ্যাঁ হাঁটি। হ্যাঁ বলেন। সো লেটস টক অ্যাবাউট IELTS। হ্যাঁ বলেন। আমি যে জিনিসটা দেখছি যে ইংলিশ কিন্তু তারা করে না, তারা নলেজটা আপনার কি ইংলিশের প্রতি কি নলেজ আছে এইটা কিন্তু চেক করে না, তারা চেক করে হচ্ছে ইংলিশের স্কিলটা, বুঝতে পারছেন? আর সম্পূর্ণ হচ্ছে ইংলিশের স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, নট ইউর নলেজ অ্যাবাউট ইংলিশ। ঠিক আছে? তো স্কিলটা আপনি বাড়াইতে হবে। তো আমরা কি করি, আমাদের দেশের সবাই মূলত হচ্ছে সাফার করে হচ্ছে রিডিংয়ে এবং রাইটিংয়ে। এই জন্য আমরা কি করি, রিডিংয়ে জোর দেই, রাইটিংয়ে জোর দেই। কিন্তু সবচেয়ে ইজিলি আপনি মার্কস তুলতে পারবেন স্পিকিং এবং লিসনিং দিয়ে, বুঝতে পারছেন? কিন্তু এইটাতে আমরা জোর দিই না, যে স্পিকিং তো আমি পারি, লিসনিং তো আমি পারি, পরে দেখা যায় এক্সামে গিয়ে এইটাতেই মারা খায়, বুঝতে পারছেন? তো আমি বলবো যে যেটা আপনার উইক জোন, এইটারে রাখেন, হ্যাঁ আপনি স্ট্রং জোনটা আরো স্ট্রং করেন, ওইটাতে 8 তুলেন, লিসেনিংয়ে 8 তুলেন, স্পিকিংয়ে 8 তুলেন। তখন যদি আপনি ওইগুলাতে রিডিংয়ে এবং রাইটিংয়ে যদি 6ও পান, তারপরেও দেখা যাবে যে আপনার 7 চলে আসছে, বুঝতে পারছেন? তো আমার টার্গেট ছিল হচ্ছে আমি লিসেনিং এবং স্পিকিংয়ে আমি 7 তুলবো, আর
হচ্ছে রাইটিংয়ে আর রিডিংয়ে হচ্ছে 6.5 তুলবো, তাইলে আমার ওভারঅল 7 চলে আসবে। হ্যাঁ, সেফ জোন। হ্যাঁ, বর্তমানে সেফ জোন হচ্ছে, আমি আপনাদের আগেও বলছি 6 নো লেস দেন 6.5 থেকে 7 সবচেয়ে সেফেস্ট জোন। এরপর কিছু কিছু ইউনিভার্সিটি 6 মোটামুটি, তাও কোর্স ভিত্তিক। আমাদের কোর্সে তো পাওয়া ইম্পসিবল, মানে টিচিং এডুকেশনের রিকোয়ারমেন্ট অনেক বেশি। তো হ্যাঁ, এইরকম আমি চিন্তা করি না, আমি ওইরকম করছি, কারণ আমি মাত্র 15 দিনের প্রিপারেশন নিচ্ছি। আমি দেখছি যে রিডিংয়ে যদি আমি জোর দিই তাহলে আমি ভাই অন্যগুলোতে আমি মারা খাবো। তো এই জন্য আমি চেষ্টা করছি যে লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ে তুলতে, এবং এইরকমই আমি যেরকম ফলো করছি ওইরকমই আমি তুলতে পারছি। তো এত বেশি টাফ না। হ্যাঁ, তো স্কিলটা বাড়ানো। ডেভেলপটা কিভাবে করব, লাইক লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এগুলা মানে প্র্যাকটিস কিভাবে করব? দেখেন, লিসেনিংয়ে আমি যখন শুরু করছি তখন আমি অনেকগুলো প্রবলেম ফেস করছি। যেমন ম্যাপে আমি প্রবলেম ফেস করছি, তারপর হচ্ছে এমসিকিউতে প্রবলেম ফেস করছি। আমি কি করতাম যে একদিন টাইম নিতাম, 1 ঘন্টা টাইম নিতাম, শুধুমাত্র ম্যাপ করতাম। শুধুমাত্র ম্যাপ করতাম, ম্যাপ করে আমি বুঝতে পারতাম যে ম্যাপে কীরকম কী করতেছে না করতেছে। তার মানে ফার্স্ট ফাইন্ড ইউর উইকেস্ট পয়েন্ট। আপনার দুর্বলতার জায়গা আগে খুঁজতে হবে। হ্যাঁ, কোন কোন জায়গায় আপনার দুর্বলতা, জাস্ট ওইখানে কাজ করবেন। হ্যাঁ, তারপর এখানে কাজ করতে হবে। সো ভাই আমি যেটা দেখেছি, আমি ডাইরেক্ট ক্যামব্রিজ নিয়ে মোটামুটি প্র্যাকটিস করা শুরু করছি। আমার মধ্যে যার মোটামুটি স্কিল ভালো, অন্য কোনো বই না নিয়ে ক্যামব্রিজ বই নিলাম, প্র্যাকটিস করা শুরু করলাম। বেটার অপশন না? মনে হয় না অন্য কোনো বই অনেক স্ট্যান্ডার্ড, একমাত্র ক্যামব্রিজ স্ট্যান্ডার্ড, আর কোনোটাই স্ট্যান্ডার্ড না ভাই। এগুলাতে আরো প্র্যাকটিস করলে আরো দেখতে নষ্ট হয়, সময় নষ্ট হয়, কনফিউশনে পড়ে যে আমরা কোশ্চেন নিয়ে। হ্যাঁ, এই জন্য ক্যামব্রিজটাই ভালো করে সলভ করেন। ক্যামব্রিজেই তো 18টা ক্যামব্রিজ শেষ করতেই তো অনেক সময় লাগে। ভাই আমি কিন্তু রিকমেন্ড করব 12 থেকে 18 পড়লে এনাফ। আগেরগুলো কিন্তু না পড়লে হয় এনাফ, কোয়াইট এনাফ। আমি শুরু করছি হচ্ছে 10 থেকে শুরু করলেও আমি শেষ করতে পারি নাই। আমি 10 থেকে ধরেন 15 পর্যন্ত করছি, লাইক এইরকম। যেমন যে উইকেস্ট পয়েন্টগুলো যেমন আমার আছে, ওই উইক জোনগুলো আমি ধরছি, দুইটা 10 থেকে 15 এরকম প্র্যাকটিস করছি। জাস্ট উইকেস্ট পয়েন্টগুলো কাজ করছেন। আর তারপর হচ্ছে 16 থেকে 18 পর্যন্ত আমি ফুল টেস্ট দিচ্ছি। আর অনেকে বলে ভাই আইএলটিএস কি ইয়াতে দিব, ধরেন ব্রিটিশ কাউন্সিলে দিব না আইডিপিতে দিব, আপনি কই দিচ্ছেন? আমি ব্রিটিশ কাউন্সিলে দিচ্ছি। আমার মতে এগুলো ভ্যারি করেন, আপনি যেখানে এগুলো ইয়া না, সমস্যা না, ব্রিটিশ আইডিপি সমস্যা না। আমার মতে আপনার বাসা একজন আমার সাথে একজন দেখা হয়েছিল কি উনি আমার সিনিয়র, ভার্সিটির সিনিয়র। হ্যাঁ, আমার আন্ডারগ্রেড সিনিয়র। তো উনি কিন্তু ক্যানাডার ব্রিটিশ কাউন্সিলে জব করেন। বুঝতে পারছেন তো? এই সিটিটা অনেক সুন্দর মনে হয়। চলেন। হ্যাঁ, কি হয়েছে ভাই? উনি ক্যানাডার ব্রিটিশ কাউন্সিলে জব করেন। ক্যানাডার ব্রিটিশ কাউন্সিলে? হ্যাঁ, পরে কাউন্সিলে জব করেন। তো উনি বললেন যে অনেকে জিজ্ঞেস করে বলে যে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল এটার মধ্যে কোয়েশ্চনে অনেক ইজি হয়, আইডিপিতে ব্রিটিশ কাউন্সিল অনেক টাফ হয়। আসলে তেমনটা না। উনি বলছেন যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির শাখাই হচ্ছে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল। মানে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে হচ্ছে তারা কোয়েশ্চন বানায় তারপর আইডিপি দেয় এবং ব্রিটিশ কাউন্সিলে দেয়। বুঝতে পারছেন তো? আপনি যদি দেখেন সেম ডেটে এক্সাম হইতেছে, তাইলে দেখবেন কোয়েশ্চন কিন্তু সেম থাকে। সো এইটা ম্যাটার না। আইডিপিতে মানুষজন ভালো কেমনে করে জানেন? কেমনে? প্রথমে মানুষ ব্রিটিশ কাউন্সিলে দিয়ে মারা খায়, তারপর গিয়ে আইডিপিতে দেয়। তো সে 2বার প্রিপারেশন দিতেছে, 2বার প্রিপারেশন নিয়ে তারপর আইডিপিতে ভালো করতেছে। এই জন্য মনে করে যে আইডিপিতে অনেক ভালো হয়েছে। আমি যাদেরই কি দেখছি আইডিপিতে ভালো স্কোর করছে, এরা 2বার 3বার দিছে, দিয়া তারপর আইডিপিতে ভালো স্কোর করছে। সো এইটা ম্যাটার না যে ব্রিটিশ অথবা আইডিপি, স্কিল ম্যাটার। ইউ হ্যাভ টু বি ভেরি মাচ স্কিলফুল। ঠিক আছে? আপনি নলেজ নিয়ে, ইংলিশ নলেজ নিয়ে বসে থাকলে কাজেই দিবে না, আপনার স্কিল থাকতে হবে। আর এখন আসি, ধরেন যারা ফিউচারে আসতে চাচ্ছে বাইরে, হ্যাঁ, তাদের কি টাইপের স্কিল শিখে আসলে মোটামুটি মানে বসে থাকতে হবে না? এখানে এসে আমি যেটা দেখতেছি অনেক কাজ আছে। যেমন ধরেন প্রথমত মেন্টালিটির একটা বিষয় আছে, সেট করে আসতে হবে, স্ট্রং করে আসতে হবে। কারণ এখানে যারাই আসে মূলত মিডল ক্লাস ফ্যামিলি ওর হায়ার ক্লাস ফ্যামিলি, তো এরা মূলত আমরা কিন্তু বাসায় কিন্তু কাজই করি না, আমরা ঘুমাইছি, খাইছি, পড়ালেখা করছি, এরকম করছি। এইখানে এসে মেন্টালিটি স্ট্রং রাখতে হবে যে আপনি
সকালে উঠবেন, কোন রাতে কখন গিয়ে বাসায় গিয়ে ঢুকবেন, হ্যাঁ এটার কোনো ঠিক ঠিকানা নাই। আপনি কাজ করতে হবে সারাদিন, হ্যাঁ। রোদে বৃষ্টিতে হ্যাঁ। সব কিছু মিলাইয়া হ্যাঁ মেন্টালিটি স্ট্রং করতে হবে। হ্যাঁ আর যদি স্কিলের কথা বলি, আমি যখন অনলাইনে অ্যাপ্লাই করতেছি অনেকগুলাতে দেখছি, হ্যাঁ যেমন বারিস্তা কিন্তু অনেকেই সাজেস্ট করে বারিস্তার কোর্সটা করে আসতে পারেন, আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ এই যেমন দেখেন এখন হেয়ার ড্রেসিংয়ের একটা পাশ দিয়ে যাইতেছি, তো আপনি এইটার কাজ শিখে আসতে পারেন। হ্যাঁ এখানে কিন্তু মানুষজন অনেকেই বলে যে, দেশে বলে যে হ্যাঁ আমি নাপিতের কাজ করব, এই করবো সেই করবো, আসলে এমনটা না ভাই। এখানে আইসা মানুষ ব্রেইনও পরিষ্কার করতে, কেউ কাউরে পাত্তাই দেয় না, বুঝতে পারছো? সময় কই ভাই, সময় কই, কেউ কাউরে পাত্তাই দেয় না। দেখার একজনে আরেকজনকে দেখার। আমরা- বাঙালি ভাই মনে হয় ওই ভিতরে কাজ করতেছে, বাঙালি মনে হইতেছে। হ্যাঁ আমরা কিন্তু দেশে মানে কাপড় চোপড়ে অনেক পশ ভাবে থাকি, বুঝতে পারছেন? এইখানে কে কাপড় চোপড়ে কি পড়তেছে না পড়তেছে এগুলো কোনো মাত্রাই নাই ভাই, হুম, বুঝতে পারছেন? ওই দিন আমার সাথে দেখা হইলো, এরা কিন্তু অনেক রিচ ফ্যামিলি, হ্যাঁ বুঝতে পারছেন? কি কাপড় চোপড় পরছে একেবারে নর্মাল। নর্মাল, মানে এদের কোনো চলাফেরা নেই ভাই। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কাজ করাটা, আমরা কাজ করবো, ইয়ে করবো। লাইক আমাদের সামনে একটা প্রমাণ দেখেন ভাই, হাফ প্যান্ট গেঞ্জি আর জুতা স্যান্ডেল পরে ঘুরে মেইন রোডে। এরা মূলত সিটিজেন ভাই, এই দেখছি সিটিজেন। তো আমি ওইখানে শিখে আসার দেখছেন বিষয়টা আমি যদি বলি, একেবারে এই সামনে কিছু আছে দেখেন, মানে একদম একদম মানে ওনারা হাফ প্যান্ট গেঞ্জি আর জুতা হবে কত বাংলাদেশি টাকা, নিউ মার্কেটে গেলে 100-120 টাকার জুতা পুরো বিন্দাস ঘুরে গাড়ি, মানে পুরো সিম্পলি চলাফেরা করে আর কি। স্কিল আমি বলবো যে বারিস্তার কোর্স শিখে আসতেন, বারিস্তা করে আসতে পারেন। হ্যাঁ তারপরে হেয়ার ড্রেসিংয়ের এগুলো করে আসতে পারেন, হ্যাঁ যেগুলো ইজি হয়। ড্রাইভিংটা তো মাস্ট শিখে আসবেন। ড্রাইভিং কষ্ট হলে শিখে আসবেন, লাইসেন্সটাও নিয়ে আসবেন, 6 মাস চালাইতে পারবেন, বুঝতে পারছেন? আর রান্না বাড়াটা সম্পর্কে কি বলবেন? আমি তো এটা নিয়ে পেনে আছি। রান্না বাড়াটা নিয়ে কি বলবেন? রান্না তো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রান্না। অন্যগুলো কাজ না শিখে আসলেও হ্যাঁ আপনি যে কোনো কাজ করে খাইতে পারবেন, রান্নাটা মাস্ট শিখে আসতে হবে। মাস্ট আমি মোটামুটি দেশে থাকতে আমি মেসে থাকছি, তো মোটামুটি আমি রান্না জানি। হ্যাঁ। তো আমার জন্য এটা সুবিধা হয়েছে। হ্যাঁ, তো অনেকেই দেখছি, অনেকের সাথে কথা হয়েছে যে এরা রান্না বান্না কিছু শিখে আসে নাই, হ্যাঁ এখানে আইসা হ্যাঁ দুধ আর কলা দিয়ে খাইতেছে, বুঝতে পারছেন? সব বেলায় দুধ কলা দিয়ে খাইতেছে, আর তো কিছু পারে না, হ্যাঁ ডিমটাও বাঁচতে পারে না, এইরকম অবস্থা। হ্যাঁ এখন অনেক সাফার করতেছে। এটা না মানে রান্না হলো ফরজ কাজ আর কি, এটা যেমন হোক শিখে আসবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হইতেছে কে আমাকে জিজ্ঞেস করছে ভাই আমরা তো কাপল, এখন ওইটার বিষয়ে কোনো আইডিয়া আছে কেমনে কি করব যদি আমরা দুইজনে আসতে চাই? লাইক মাস্টার্সের যারা আসে তারা কিন্তু বেশিরভাগই ম্যারিড হয়ে থাকে, বুঝতে পারছেন? আমাদের মতো ব্যাচেলার না। তো এখন যেটা হ্যাঁ আশাটা স্পেশালি আপুদের কথা বলতেছে, কয়েকটা আপু আমাকে জিজ্ঞেস করছে ভাই আমার তো হাজব্যান্ড আছে, বেবি আছে, আমরা কি করব? এটা নিয়ে কয়েকটা কথা বলেন। সিঙ্গেল ফ্যামিলি যদি হয়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি হয়, তাহলে একসাথেই আসেন, হ্যাঁ বুঝতে পারছেন? কারণ কাপল আসলে যিনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকবেন আর কি, লাইক হ্যাঁ কাজ করতে পারবেন, যিনি স্টুডেন্ট না, আচ্ছা। ডিপেন্ডেন্ট যিনি থাকবেন, উনি কিন্তু 24 আওয়ার্স প্রত্যেক কাজ করতে পারবেন। 24 আওয়ার্স মিনস হচ্ছে এভরিডে, ওনার কোনো রেস্ট্রিকশন নাই। হ্যাঁ এটা ভালো না ভাই, টিউশন ফি তো উঠে যাবে। তো আপনারা দুজন থাকলে ফ্যাসিলিটি ভালো। তাদের কিন্তু অ্যাভেইলেবিলিটি বেশি, হ্যাঁ এরা কিন্তু কাজ তাড়াতাড়ি পায়। আমরা যারা পার্ট টাইম করবো, আমরা কিন্তু কাজ এত তাড়াতাড়ি হ্যাঁ আমাদের আমাদের পাবো না, দেয় না কিন্তু। দেয় না কাজ। হ্যাঁ কিন্তু যারা হচ্ছে অ্যাভেলেবল, হ্যাঁ টাইম আছে, এদেরকে কাজ বেশি দেয়। কারণ ভাই তারা নিজেও জানে আমাদের হ্যাঁ। পড়াশোনা আছে, রান্না বাড়া আছে, হ্যাঁ। হাবি যাবি, এই জন্য আমাদের কাজ দিতে চায় না। কিন্তু যারা ধরেন মানে ফুল টাইম ফ্রি আছে, তাদের জন্য মোটামুটি প্রচুর হ্যাঁ। কাজ। প্রচুর কাজ আছে। হ্যাঁ তো আপনি যদি এরকম আসেন, আমি একজন ভাই দেখছি, আমার শাশুড়ি ভাই, হ্যাঁ ভাইয়ের ওয়াইফ হচ্ছে পড়ালেখা করতেছেন, মাস্টার্সে, ভাই আসছে হ্যাঁ এই তো 1 বছর হয়েছে, আমার হ্যাঁ। আগে 1 বছর আগে আসছে ভাই। আজকে দেখলাম যে, সরি 2-3 দিন আগে দেখছি ফেসবুকে পোস্ট করছেন, হ্যাঁ হ্যাঁ পরে
বিএমডব্লিউ কার কিনছেন ভাই, বিএমডব্লিউ, বুঝতে পারতেছেন? 1 বছর হয়েছে মাত্র। দুইজনে আসছে না? দুজন আসছে, ওয়াইফ হচ্ছে পড়ালেখা করতেছে আর উনি ফুল টাইম কাজ করতেছে, বিএমডব্লিউ কার কিনছে। ভাই এখানে মোবাইল কার কিনে তো মুড়ি ভাত, হ্যাঁ মোবাইল কার কিনা মুড়ি ভাত, হ্যাঁ, মুড়ি ভাত। ইনকাম থাকলে তার প্রবলেম হয় না ভাই। তেমন একটা। বুঝতে পারছেন? সো আপনি চাইলে অনেক কিছু করতে পারেন এখানে, দুজন আসাটাই উত্তম। দুজন আসলে হচ্ছে বেস্ট হয়। আচ্ছা আমি লিভিং এক্সপেন্স হয়ে যাবে, আরেকজনের টাকা দিয়ে টিউশন ফি হবে, সেভিংস হবে, দেশেও টাকা পাঠাতে পারবেন, সব কিছুই করতে পারবেন। হ্যাঁ। তো দুজন আসাই উত্তম। আমি একজনকে মানে আইডিপিতে যখন গিয়া করতেছিলাম, তো কাউন্সিলর বলতেছিল যে একটা কাজ করেন, আপনি আগে চলে যান, গিয়ে অ্যাপ্লাই করেন। এখন নাকি দুইজন হইলে একটু রিজেকশন দেওয়া শুরু করে আর কি। ওইটা নিয়ে কি বলবেন? বলতেছে সাপোজ আপনি আসেন, আপনি চলে আসলেন, এখানে আসার পরে অ্যাপ্লাই করলেন, ওইটা নাকি সবচেয়ে সেফ। এইটা অনেকেই বলে সেফ জোন। হ্যাঁ। আমার কাছে আমি তো দেখছি যে অনেকেই আসতেছে, যে একসাথে আসতেছে। ইভেন আমিও নিজেও আমি কিন্তু আমার নিজের স্পাউসও কিন্তু নিয়ে আসি নাই, কি কিউট। কারণ আমার কারণ আমার এজেন্সি বলছে যে 1 বছর হয় নাই বিয়ের। ও সরি ভাই কিন্তু ম্যারিড। হ্যাঁ। আমি ভুলে বলে ফেলছি আমরা দুইজন ব্যাচেলর। হ্যাঁ, তো ভাই তো নিয়ে আসবেন তাহলে কিছুদিন হ্যাঁ, পর। আমি তো অ্যাপ্লাই করবো, কিছুদিনের মধ্যে অ্যাপ্লাই করবো। একটু গোছায় গেছে। হ্যাঁ, বুঝে গেছে, অ্যাপ্লাই করে দেবো আর কি। আচ্ছা যাক। তো, হ্যাঁ হ্যাঁ, এজেন্সি বলছে যে 1 বছর হয়েছে না, আপনি নিতে পারবেন না, তো এই জন্য আর আমি নিয়ে আসতে পারি নাই। আচ্ছা, আমারও আমার এটা plan ছিল যে এটা আমি নিয়ে আসবো। এটা কয়েকজনে বলছে এটা নাকি একদম ফালতু কথা। আমার যদি প্রপার এখন এখানে এসে মনে হইতেছে যে একদম ফালতু কথা। হ্যাঁ, এই রুলসটা হচ্ছে কাদের জন্য জানেন? যারা এই rulesটা অনলাইনে হচ্ছে- করে। অনলাইনে করে না, এই রুলসটা হচ্ছে যারা ধরেন মানে এইখানে নিয়ে আইসা বিয়ে করবে, বুঝতে পারছেন? এদের জন্য এই রুলসটা, মানে আপনার রিলেশনশিপটা 1 বছর লং লাস্টিং, এইটা দেখাইতে হবে, প্রুফ করতে হবে। এটা যাদের অরিজিনাল বিয়ে হয়েছে, যাদের সবকিছু ঠিকঠাক আছে, এদের ক্ষেত্রে এইটা, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে যারা হচ্ছে এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে, আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ড দেশে, গার্লফ্রেন্ড এখানে নিয়ে আসা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন, আপনার কইটা, বুঝতে পারছেন? যে এখানে আপনি বিয়ে করবেন, এরকম করে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? অথবা অথবা আপনার যদি ধরেন বিয়ে ঠিক হয়েছে,